রেলের রানিং স্টাফরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করার পর রেলে ভোগান্তির আরেক নাম শিডিউল বিপর্যয়। সকাল থেকে নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছাড়লেও সময় মতো ছাড়ছে না একটি ট্রেনও। রেলের সূচিতে গড়বড়ের কারণে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। ঢাকায় কোচ না থাকায় বাতিল করা হয়েছে সিলেট রুটের জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুড়িমারি রুটের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। কর্মবিরতির কারণে টানা ২৪ ঘন্টা সারা দেশের রেল যোগাযোগ বন্ধের পর সরকারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের মাধ্যমে পুনরায় চালু হয়েছে রেল সার্ভিস। কিন্তু গড়বড়ে অবস্থা রেলের সময়সূচিতে। কয়েকটি ট্রেন আধা ঘন্টা বা ১ ঘন্টা দেরিতে ছাড়লেও বেলা বাড়ার সাথে সাথে শিডিউল বিপর্যয় ঠেকে ৩ থেকে ৪ ঘন্টায়। তাই কমলাপুর রেল স্টেশনে অপেক্ষা যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যের ট্রেনের জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী, শিশু ও বৃদ্ধদের। কালকে হোটেলে ছিলাম, আজকে আবার সকালবেলা টিকিট কাটছি রংপুর এক্সপ্রেসে যাওয়ার জন্য। সকালে উঠছি নামাজ পড়ার জন্য, তখন দেখছি কি ফোনে যে ট্রেন চলবে, তখনই তাড়াতাড়ি বের হয়ে যেতে হয়েছে। ট্রেনটা যদি বন্ধ থাকতো যাত্রীদের ভোগান্তি অনেক বেড়ে যেত। এখানে আসার পরে আবার ট্রেনটা তো একটা ফ্লেক্সিবল জার্নি। বিলম্বের পাশাপাশি ঢাকায় কোচ না থাকায় বাতিল করা হয়েছে সিলেট রুটের জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুড়িমারি রুটের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা। এসব ট্রেনের যাত্রীদের টিকিটের টাকা শতভাগ ফেরত দেওয়ার কথা জানায় রেল কর্তৃপক্ষ। তবে অনেক যাত্রী ট্রেন চলাচলের অনিশ্চয়তার কথা চিন্তা করে যাত্রা বাতিল করেছে। ফলে ট্রেনে যাত্রীদের ভিড় ছিল তুলনামূলক অনেক কম। আমাদের এক্সাম ছিল তো ফেব্রুয়ারির ১ তারিখে, তো যেহেতু ট্রেনটা চালু হয়েছে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। মধ্যরাতে ধর্মঘটটা প্রত্যাহার হয়েছে। এই সেক্ষেত্রে দেখেন না, ম্যাক্সিমাম ট্রেন খালি যাচ্ছে। যাত্রীদের জন্য সে একটা ভোগান্তির বিষয়। আমাদের অন্য ট্রেনে যাওয়ার কথা ছিল, এটা আমাদের জানানো হয়নি কোনোভাবে, এমনকি অ্যাপেও জানানো হয়নি। যাদের সাথে যোগাযোগ করেছি তারা আমাদেরকে জানায়নি যে এখনো ট্রেন এসেছে। আমরা এসে দেখি যে আমাদের 10 মিনিট আগে ট্রেন চলে গেছে। কমলাপুর রেল স্টেশন ম্যানেজার জানিয়েছেন ট্রেনের শিডিউল স্বাভাবিক হতে ২-১ দিন সময় লাগবে। সকাল থেকে সর্বপ্রথম আমাদের দুমকুতু এক্সপ্রেস ৬টা ৩০ মিনিট, মাত্র 30 মিনিট বিলম্বে ট্রেনটা ছেড়ে যায়। অন্যান্য ট্রেনগুলো ১ ঘন্টা ১.৫ ঘন্টা বিলম্বে যায়। আমাদের ফারাবাদ এক্সপ্রেস ট্রেনটা শুধুমাত্র ৪ ঘন্টা বিলম্বে ঢাকা স্টেশন ছেড়ে যায়। সেক্ষেত্রে আমরা ২-১ দিনের ভিতর এই টাইমগুলো মেক আপ করা সম্ভব হবে। আর যে ট্রেনগুলো বেশি বিলম্বে গেছে সেটা অফডের পরের দিন মেক আপ হয়ে যাবে ইনশাল্লাহ। ট্রেনের শিডিউল বিপর্যয় শুধু ঢাকায় নয়, তা ছড়িয়ে পড়েছে সারা দেশেই। প্রত্যেক বিভাগীয় রেল স্টেশনগুলো থেকে নির্ধারিত সময়ের ১ থেকে ২ ঘন্টা পর নির্দিষ্ট গন্তব্যে ট্রেন ছাড়ছে। সোমবার মধ্যরাত থেকে রেলের রানিং স্টাফদের অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে মঙ্গলবার সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে মঙ্গলবার গভীর রাতে রানিং স্টাফরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। শিডিউল বিপর্যয়ের আরও খবর জানতে এখন যাচ্ছি সিলেটে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, সিলেট স্টেশনে ট্রেনের শিডিউল নিয়ে কি খবর আপনার কাছে আছে, আর যাত্রীরা কি বলছেন সেটি আমাদের জানাবেন। শাওন, গত একদিন আসলে পুরো ট্রেন অচল অবস্থা থাকায় আজ সকাল থেকে আবার ভোর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে সিলেটে। এবং শিডিউল বিপর্যয় যেটি বলা হচ্ছে যে ট্রেনের নির্ধারিত সময় ছাড়া অন্য সময় যাত্রা করা, সেটি এখন পর্যন্ত হয়নি। দুটি ট্রেন ছেড়ে গেছে ঢাকার উদ্দেশ্যে সকাল থেকে। ভোরে কালনী এক্সপ্রেস সকাল 6:15 ছেড়ে যায়, এরপর দুপুরে ছেড়ে গেছে জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে। দুটি ট্রেনই সময় মতো ছেড়ে গেছে, যদিও দুটি ট্রেনই যাত্রীর সংখ্যা কিন্তু সাধারণত যেরকম যাত্রী হয়ে থাকে তার অর্ধেক হয়েছে। কারণ খুব স্বাভাবিকভাবে অনুমান করা যায় যে গতকাল বিপুল সংখ্যক যাত্রী এসে স্টেশনে তারা ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকে অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছে যে শেষ রাতের ট্রেনটিও যদি ছাড়ে তারা ট্রেনে যাত্রা করবেন, সেটিও হয়নি। যার কারণে অনেকেই চলে গিয়েছিলেন এবং আজকের টিকিট সাধারণত অগ্রিম কেউ টিকিট কাটেননি, যার কারণেই যাত্রীর অভাব ছিল এবং ট্রেন ছাড়বে কিনা সেটি একটি সন্দেহ ছিল। তবে সব শেষে আজকে সকাল থেকেই ট্রেন সময় মতো ছেড়ে গেছে। কালনী এক্সপ্রেস ছেড়ে গেছে 6:15 মিনিটে এবং ঠিক দুপুর 12টায় ছেড়ে গেছে জয়ন্তিকা এক্সপ্রেস। এবং কোনো ধরনের শিডিউল বিপর্যয় যেটি এখন পর্যন্ত দেখা যায়নি। তবে বলে রাখি যে সিলেট ঢাকা মহাসড়ক, যেটি ঢাকার সাথে যোগাযোগের একমাত্র সড়ক পথ, সেটি উন্নয়ন কাজের জন্য আসলে নানান স্থানে খোঁড়াখুঁড়ির কারণে দীর্ঘসূত্রিত হচ্ছে। সময় যেতে ঢাকা যেতে
অন্তত 8 ঘন্টা লাগছে, যেখানে 5 থেকে 6 ঘন্টা লাগার কথা। এই কারণে আসলে ট্রেনের প্রতি মানুষের, এমনিতেই সিলেটের জনপ্রিয় বাহন হচ্ছে ট্রেন, আর এই সড়কের এই দুরবস্থার কারণে আসলে ট্রেনের উপর আরও বেশি চাপ পড়েছে। সেক্ষেত্রে একদিনের অচলাবস্থা বেশ ভোগান্তির তৈরি করেছিল। এই ভোগান্তিটি শেষ হয়েছে এবং শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত দেখা যায়নি। আশা করা হচ্ছে পরবর্তী যে ট্রেনগুলো আছে পারাবত এবং উদয়ন এবং উপবন এক্সপ্রেস, সেগুলো সময় মতো ছেড়ে যাবে। শাওন, জানছিলাম ট্রেন চলাচলের খবর। বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের আসন্ন সীমান্ত সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে কোনো প্রকার ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্ত সম্মেলনে কি কি বিষয়ে আলোচনা হবে তা নির্ধারণে অনুষ্ঠিত এক বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের একথা জানান। ফেব্রুয়ারি মাসের 17 থেকে 20 তারিখ পর্যন্ত ভারতের রাজধানী নয়াদিল্লিতে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। উপদেষ্টা বলেন, বিএসএফ ভারতীয় নাগরিক এবং দুষ্কৃতিকারী কর্তৃক সীমান্তে হত্যা ও গুলি চালানো বন্ধ করা নিয়ে সম্মেলনে আলোচনা হবে। 2010 সালে সম্পাদিত ভারতের সাথে বাংলাদেশের চুক্তিটি অসম উল্লেখ করে তা সংশোধন বা বাতিলের জন্য ভারতীয় কর্তৃপক্ষকে বলা হবে বলেও জানিয়েছেন তিনি। কিন্তু আস্থা বৃদ্ধি হয় না, আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এই জন্য আপনি বলতে ছাড় দিয়া বা এইটা নিয়ে হবে না, আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো, তা তো না। কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিংয়ে সমাধান হবে। বিডিআর সৈনিকদের পরিবার, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাসহ কিছু রাজনৈতিক দল বিদ্রোহে জড়িত সব বিডিআর সদস্যদের যেভাবে নির্দোষ দাবি করছে তার প্রতিবাদ জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবার এবং বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। আজ রাজধানীর রাওয়া কনভেনশন হলে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এমন অভিযোগ জানান। দেশের কিছু গণমাধ্যম এবং রাজনৈতিক দল বিডিআর হত্যাকাণ্ডের দায় শুধুমাত্র ভারত ও শেখ হাসিনাকে দিচ্ছে, যা গ্রহণযোগ্য নয় দাবি করে শহীদ পরিবারের সদস্যরা বলেন, তাদের স্বজনদের ওপর গুলি চালানোর দায় বিডিআর সদস্যরা কোনোভাবেই এড়াতে পারেন না। সম্প্রতি যে বিডিআর সদস্যরা আদালতে আদেশে জামিন পেয়েছেন তাদের নিয়ে আপত্তি নেই জানিয়ে তারা বলেন, যারা হত্যাকাণ্ডে জড়িত এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তাদের নির্দোষ বলা প্রহসন ছাড়া কিছু নয়। অভিযুক্ত বিডিআর সদস্যরা যদি নির্দোষ হয় তাহলে তাদের বাবাদের কারা মারল, এমন প্রশ্ন তোলেন শহীদ পরিবার। বিডিআর বিদ্রোহ বিষয়ে গঠিত কমিশনকে দোষীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানান বেঁচে ফেরা সাবেক সেনা কর্মকর্তারা। বিডিআর আর কোর্টের সাজা নিয়ে প্রশ্ন করা মানে দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের তথা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা। অতএব অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত বিপদগামী জওয়ানদের নিরপরাধ বলার কোনো সুযোগ নেই এবং যারা সাজা পেয়েছেন তাদের মুক্তির দাবি করা সম্পূর্ণ অযৌক্তিক। সৈনিকদের নিরপরাধ দাবির আন্দোলনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে এবং বিচারহীনতার সংস্কৃতি চালু করার অপচেষ্টা করছে বলে আমরা মনে করছি। মোহাম্মদপুর থানার দুটি পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 3 দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত। আজ সকালে তাদের সিএমএম আদালতে এসব মামলায় হাজির করে রিমান্ড প্রার্থনা হলে আদালত এই আদেশ দেন। একই সাথে বাড্ডা থানার একটি হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে 4 দিন ও উত্তরা পশ্চিম থানার হত্যা চেষ্টা মামলায় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে 4 দিন এবং ধানমন্ডি থানার হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সৈকতকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। এছাড়া রাজধানীর বিভিন্ন থানায় কয়েকটি মামলায় সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, সাবেক সচিব মুহিবুল হক, আওয়ামী লীগ নেতা মনোয়ার ইসলাম ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদেরকে রিমান্ড মঞ্জুর করে তাদের তদন্তকারী কর্মকর্তার হাতে ন্যস্ত করেন অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য, আর অন্যান্য আসামিদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি শেষ হয়েছে, প্রায় শেষ। শুক্রবার থেকে শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব। এতে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। গাজীপুর থেকে নাসির আহমেদের পাঠানো রিপোর্ট।
নানা শঙ্কা আর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ নদীর তীরে 160 একর জমি বিশ্ব ইজতেমার জন্য প্রস্তুত করা হয়েছে। শীত উপেক্ষা করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাবলিগ জামায়াতের মুসল্লিরা আসছেন ইজতেমায় অংশ নিতে। শুক্রবার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হবে। এতে অংশ নেবেন মাওলানা জুবাইরের অনুসারীরা। ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে এখানে এসেছেন বলে জানালেন তাবলিগের মুসল্লিরা। সারা পৃথিবীর সবাই জানি দিনের উপর আসতে পারে, আমিও নিজে দিনের উপর আসতে পারি। এই জন্য কিভাবে মানুষ দিনের পথে আসতে পারে, কিভাবে নিজে ইমানওয়ালা আমনওয়ালা হইতে পারি, সারা উম্মতি মোহাম্মদে কিভাবে দিন উপর চলতে পারে, ওই জন্য আমরা এখানে আসছি। বিশ্ব ইজতেমার নিরাপত্তায় পুলিশ, র্যাব, আনসারের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি টহলে থাকবে। সকালে ইজতেমা ময়দান পরিদর্শন করেন আইজিপি বাহারুল আলম। যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ, আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায়, আবারও বলি, আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ। আর দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে 14 ফেব্রুয়ারি। এতে অংশ নেবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। রাজনৈতিক সংস্কার ছাড়া অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় জানিয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া প্রয়োজন। সকালে বাংলাদেশ অর্থনীতি 2024-25 প্রথম অন্তর্বর্তীকালীন পর্যালোচনা শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা উঠে আসে। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারে বিভিন্ন পদক্ষেপ নিলেও জনজীবনে স্বস্তি দিতে পারেনি। মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিতে পারেনি বলে মত তাদের। তাই জনমনের স্বস্তি ফেরাতে চাঁদাবাজি বন্ধ এবং বাজার ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ সিপিডির। একই সাথে লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দেওয়ার সুপারিশ করে সংস্থাটি। টিসিবির মাধ্যমে বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্য খোলা বাজারে বিক্রি করা এবং ঢাকা এবং ঢাকার বাইরে ন্যায্য মূল্যের বাজার প্রতিষ্ঠা করা। তবে কিছুদিন আগে অবশ্য আমরা দেখেছি এগুলোর সংখ্যা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে এবং কোনো কোনো জায়গায় বন্ধ করার খবর এসেছে। অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি সেখানে সরকার, তেমন যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। দল গঠন করে নির্বাচিত হবার জন্য যদি সরকারের সব শক্তিকে ব্যবহার করা হয়, তাহলে 5ই আগস্টের আকাঙ্ক্ষা ব্যাহত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক আলোচনায় তিনি একথা বলেন। তিনি বলেন, দিন শেষে ব্যক্তি বা দল নয়, বাংলাদেশকে জিততে দিতে হবে। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না তা বিচারের মাধ্যমে নির্ধারিত হোক বলেও উল্লেখ করেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। আওয়ামী লীগের বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারের ভুল কর্মকাণ্ডের সমালোচনা করতে হবে। প্রয়োজনে সরকারকে সঠিকভাবে চলতে রাস্তায় আন্দোলনও করা হতে পারে। মাননীয় প্রধান উপদেষ্টা মাঝে মধ্যেই বলেন যে আমরা বেশি বেশি করে যেন সমালোচনা করি, সরকার সঠিক পথে থাকে। এই সরকারের একটি সঠিক গুণ আছে, তা হচ্ছে সরকার মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে সেই ভুলগুলো শুধরায়, গু ধরে বসে থাকে না। এবং সরকার যখন ভুল শুধরায় তখনই মনে করতে হবে এই সরকার জনগণের সরকার। যুক্তরাষ্ট্রে অভিবাসী গ্রেফতারের খবর। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসী গ্রেফতার অভিযানে নিউ ইয়র্কে প্রথম এক বাংলাদেশি গ্রেফতার হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার ভোর 6টায় নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের বাসা থেকে শিব্বির আহমেদ নামে ওই বাংলাদেশিকে বর্ডার অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট গ্রেফতার করে নিয়ে যায়। তার বাড়ি সিলেট বলে জানা গেছে। শিব্বির আহমেদ 2022 সালে বিভিন্ন দেশ ঘুরে সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। মাত্র 20 দিন আগে অ্যাসাইলাম আবেদন করে সে। এদিকে প্রতিদিন 1200 থেকে 1500 অবৈধ অভিবাসীকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গেল কয়েক দিনের অভিযানে 1000-এরও বেশি মানুষ গ্রেফতার হয়েছে।
বাণিজ্যিকভাবে চাষাবাদে আশা দেখাচ্ছে বিদেশি ফুল লিলিয়াম। পরীক্ষামূলক চাষে সবচেয়ে মনোমুগ্ধকর আকার ও গন্ধ নিয়ে এই ফুল ফুটেছে সিলেট অঞ্চলে। বাণিজ্যিক চাষের মাধ্যমে নতুন কর্মসংস্থানের পাশাপাশি এই ফুল বিদেশে রপ্তানির সম্ভাবনাও দেখছেন কৃষি সংশ্লিষ্টরা। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর রিপোর্ট। পরীক্ষামূলক চাষ হলেও ফুটেছে অনিন্দ সুন্দর শত শত লিলিয়াম। নার্সারি মালিকদের মাধ্যমে শীতকালীন ফুলটির পরীক্ষামূলক চাষাবাদ করেছে সিলেট হর্টিকালচার সেন্টার। ফুলের আকার, রং আর ঘ্রাণ মন কেড়েছে প্রথমবার লিলিয়াম চাষে যুক্ত হওয়া নার্সারি ও বাগান মালিকদের। ফুলটার প্রচুর চাহিদা হইব, কত বড় ফুল আর কত ঘ্রাণ, ফুলগুলাও খুব সুন্দর, মানুষ খুব দেখি মনে আকর্ষণ জাগে। এই ফুলটা যাতে আমরা ব্যাপক আকারে সিলেটে ছড়িয়ে ছিটতে পারি এবং এটা যাতে বিদেশেও রপ্তানি করা যায় সেই আশাবাদ ব্যক্ত করছি। সাধারণত 8 রঙের হয়ে থাকে লিলিয়াম। ফুল আসে রোপণের 2 মাসের মধ্যেই। পরিচর্যা পদ্ধতি সহজ হওয়ায় এই ফুল চাষ করা যায় নার্সারি ও নিজস্ব বাগানেও। একটি ফুল বিক্রি করা যায় 150 থেকে 300 টাকায়। টোটাল পরীক্ষামূলকভাবে এই চাষাবাদ করতে যে আমরা দেখেছি সবচেয়ে ভালো রেজাল্ট আমার ডিভিশনের ভিতরে সিলেটে এসেছে, এই হর্টিকালচার সেন্টারে। অসাধারণ আপনার যে পাপড়ির তার বিন্যাস এবং ফুলের আকার, আকৃতি এবং কালার। বেকার ভাইয়েরা এবং যারা আছেন নার্সারির মালিক যারা আছেন তারা যদি এই ফুলটি চাষ করে, এবং আমরা 1টি জেলা 2টি জেলা কেন্দ্রিক চেয়ে বসে থাকতে হবে না, আমরা নিজেরাই নিজেদের চাহিদা পূরণ করতে পারবো, প্লাস হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং বিদেশে রপ্তানি করতে পারবো। লিলিয়ামের আদিবাস নেদারল্যান্ড। দেশ বিদেশে এই ফুলের ব্যাপক চাহিদা থাকায় বাণিজ্যিক চাষের মাধ্যমে কর্মসংস্থান তৈরির পাশাপাশি বিদেশে রপ্তানির সুযোগ দেখছেন কৃষি সংশ্লিষ্টরা। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন বলেছেন, প্রত্যেকটি অবিচারের বীজ হলো দুর্নীতি। ন্যায়বিচার ভিত্তিক সমাজ গড়তে প্রয়োজন দুর্নীতি প্রতিরোধ। কুমিল্লায় দুদকের 170তম গণশুনানির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি সহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাজধানীর বাইরে জেলা পর্যায়ে এটি দুদকের প্রথম গণশুনানি। শুনানিতে 4টি বুথে সেবাবঞ্চিত মানুষের 139টি অভিযোগ উত্থাপিত হয়। এর মধ্য থেকে বিদ্যুৎ বিভাগ, সদর হাসপাতাল সহ বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে সাধারণ মানুষের 40টি অভিযোগ বাছাই করে গণশুনানিতে উপস্থাপন করা হয়। 5ই আগস্ট ঘটলো কিংবা বিভিন্ন সময় যে আন্দোলন হচ্ছে, এগুলোর মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে সমাজে এক ধরনের অবিচার আমরা লালন করি, এবং আমরা যত ধরনের অবিচার হাত দিই না কেন, প্রত্যেকটা অবিচারের পেছনের যে সিড, যে বীজ, সেটা হচ্ছে দুর্নীতি। অনেকটাই কমিয়ে নিয়ে আসতে পারবো, এবং তার জন্য দরকার হচ্ছে আমাদের সদিচ্ছা, আমাদের প্রতিরোধ। ন্যায়ভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাদের এই ক্ষমতার প্রয়োগটা, যে ক্ষমতা যেটাকে আমরা অনুভব করি, সেই প্রয়োগটা আমাদের কমিয়ে নিয়ে আসতে হবে। সাভারে দ্বিতীয় দিনের মতো 18,000 টাকা ন্যূনতম মজুরির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন ট্যানারিতে কর্মরত শ্রমিকরা। সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত বিস্তিক চামড়া শিল্প নগরীর প্রধান সড়কে অবস্থান নিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মবিরতি পালন করেন শ্রমিকরা। তারা জানান, অন্যান্য সেক্টরে ন্যূনতম মজুরি ঘোষণার পরপর তা বাস্তবায়ন হলেও ট্যানারি শ্রমিকদের জন্য ঘোষিত মজুরি এখনও বাস্তবায়ন করেনি মালিকরা। তাই বাধ্য হয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সড়কের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের গোলরা গ্রামের শত শত মানুষ সড়কে অবস্থান নেয়। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় 7 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এলাকাবাসী জানায়, উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলরা গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের পুরনো একটি সড়ক বন্ধ করে দিয়েছে তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড। এর প্রতিবাদে সড়কটি পুনরুদ্ধারের দাবিতে মহাসড়কে অবস্থান নেয় গ্রামবাসীরা। পাল্পের উপর বর্ধিত ভ্যাট আরোপের কারণে টমেটো বিক্রি করতে না পেরে নাটোরে বিক্ষোভ ও রাস্তায় টমেটো ফেলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে চাষি ও সরবরাহকারীরা। দুপুরে নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার চাষিরা নাটোর শহরতলির একডালা এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে
বনবেলগড়িয়া বাইপাস মোড়ে অবস্থান নেয়। পরে তারা সেখানে বিক্ষোভ সমাবেশ করে। এক পর্যায়ে তারা নাটোর রাজশাহী মহাসড়কে টমেটো ফেলে অবরোধ সৃষ্টি করে। এ সময় বিক্ষুব্ধ কৃষক ও সরবরাহকারীরা এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন। বিক্ষুব্ধরা অভিযোগ করেন, টমেটো ও আমের পাল্পের উপর আরোপিত ভ্যাট ৫% থেকে বাড়িয়ে ১৫% নির্ধারণ করায় এগ্রো প্রতিষ্ঠানগুলো টমেটো কেনা বন্ধ করে দিয়েছে। ফলে চাষিদের টমেটোর খেতেই পচে নষ্ট হচ্ছে। ময়মনসিংহের ভালুকায় এক বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে ডাকাত দল। গতকাল মধ্যরাতে ভালুকার বহুলি গ্রামে বাসিন্দা খাদিমুলের বাড়িতে এই ডাকাতি হয়। পুলিশ ও এলাকাবাসী জানান, দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাত দল। এই সময় অস্ত্রের মুখে সবাইকে বেঁধে ফেলে তারা। পরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয় ডাকাতরা। এক পর্যায়ে বাড়ির কয়েকজনের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে পালিয়ে যায় ডাকাত দল। তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রাজশাহীতে বাংলাদেশ সিভিল সার্ভিস সংস্কার এবং প্রত্যাশা শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী কলেজ মিলনায়তনে সকালে কর্মশালার উদ্বোধন করেন অধ্যক্ষ জহুর আলী। কর্মশালায় ছাত্ররা বাংলাদেশ সিভিল সার্ভিস সংস্কার ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য বেশ কিছু সুপারিশ দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল মন্ত্রণালয়ের নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তাদেরকে নিয়োগ দেয়া। কর্মশালায় সরকারি নিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কালাচাঁদ শীল, শহীদ বুদ্ধিজীবী কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ মাইনুল হক উপস্থিত ছিলেন। নেত্রকোনার খালিয়াজুড়িতে বিএনপি দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ভোটের মাধ্যমে আব্দুর রউফ স্বাধীন সভাপতি এবং মাহবুবুর রহমান কেষ্টু সম্পাদক নির্বাচিত হয়েছেন। উপজেলা মাঠে মঙ্গলবার দুপুরে দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল হক। সম্মেলনে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন খান। যতদিন পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমা না চাইবে এবং তাদের গণহত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত দলটি কোনো কর্মসূচি পালন করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। অভিযোগ করেন, আওয়ামী লীগের যাদের পরিচ্ছন্ন ইমেজ রয়েছে তারাও এখন পর্যন্ত গণহত্যার জন্য ক্ষমা চায়নি। নির্বাচিত সরকার ছাড়া দেশ চালানো যাচ্ছে না, রাজনৈতিক নেতাদের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় প্রেস সচিব জানান, 6 মাস অতিবাহিত হলেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি জানান, সরকার এমন কোনো আইন করবে না যাতে সাধারণ মানুষের কথা বলার অধিকার হরণ হয়। সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড নতুন নীতিমালা না হওয়া পর্যন্ত চলমান কার্ডগুলো বহাল থাকবে বলেও জানান শফিকুল আলম। সূচনা নাই, রিমোটস নাই, রিগ্রেট নাই, এবং আপনি ওদের যদি ওয়ার্ডিং দেখেন তারা আরো মিথ্যা কথা বলছে যে 3000 পুলিশ মারা গেছে। কত বড় জালিয়াতি, কত বড় মিথ্যা কথা। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং তাদের সাবমিট টু জাস্টিস, এবং তাদের যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। বাংলাদেশের গণমাধ্যম এখন নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্যের বন্যা বয়ে গেছে বলেও মন্তব্য করেছেন তিনি। অর্থনীতি পুনর্গঠন, সম্পদ পাচার, ভুল তথ্য মোকাবেলা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের প্রচেষ্টা নিয়ে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা আজ সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সংস্থাটির চেয়ারম্যান অ্যালেক্স সারোস এবং সভাপতি বেনাইফার নাওরোজির নেতৃত্বে প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন ব্যক্ত করেন। সাক্ষাৎকালে অ্যালেক্স সারোস ইতিহাসের এক জটিল সময় দেশকে নেতৃত্ব দেওয়া এবং দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা এবং অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়ায় ডক্টর ইউনূসের প্রশংসা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন মহল তার দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বলেছেন, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে বিগত সরকারের অত্যাচার নির্যাতনের প্রতিশোধ নিতে চায় বিএনপি। 3 জেলায় প্রশিক্ষণ কর্মশালায় এসব বলেন তারেক রহমান। এমরুল আহসানের রিপোর্ট।
আপনাদেরই প্রশ্ন না। রাষ্ট্র কাঠামো মেরামতে দলের ৩১ দফা সংস্কার প্রস্তাবনা তৃণমূলে ছড়িয়ে দিতে যশোর, ঝিনাইদহ ও নড়াইলে একযোগে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের প্রতিটি সংকটের সামনে এসে দাঁড়িয়েছে বিএনপি। এবারও মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, তাই নেতাকর্মীদের জনগণের আস্থা ধরে রেখে কাজ করার নির্দেশনা দেন তিনি। বলেন, ভোটের মাধ্যমে জনগণ সিদ্ধান্ত নেবে রাষ্ট্র পরিচালনা করবে কে। আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বহু মহল কিন্তু তৈরি হচ্ছে। আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ, আপনাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে জিয়া পরিবার সহ দলের সর্বস্তরের নেতাকর্মী নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, আওয়ামী লীগের অত্যাচারের প্রতিশোধ শক্তি প্রয়োগে নেবে না বিএনপি। যে কোনো নির্যাতিত মানুষ তার নির্যাতনকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি চান, আমি চাই, আমরা সবাই চাই যারা আমরা অত্যাচারিত নির্যাতিত। তবে আমি ব্যক্তিগতভাবে এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ৩১ দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। একমাত্র সেদিনই আমরা অগণতান্ত্রিক যে অশুভ শক্তি যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে আমাদের প্রতিশোধ সফল হবে। মুক্তিযুদ্ধে কোন রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। কোন রাজনৈতিক দলের কে আমরা দেখেছি তারা কিভাবে এদেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে। আবার কাউকে আমরা দেখেছি সরাসরি এই দেশের মানুষের সবচাইতে বড় অর্জন, যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন, বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। আমরা কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে। ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের ঐক্য ধরে রাখার আহ্বানও জানান তারেক রহমান। এবং একটি নির্বাচন। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। 2011 সালের সীমান্ত নিয়ে ভারতের সাথে হওয়া চুক্তিকে অসম উল্লেখ করে তা সংশোধন বা বাতিল করতে দেশটিকে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনের প্রস্তুতিমূলক সভা শেষে এ কথা বলেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন রকুনুদ্দিন। 2011 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত চুক্তিতে বলা হয়েছে, সীমানার 150 গজ নয়, জিরো লাইনের মধ্যেই কাঁটাতারের বেড়া দিতে পারবে দেশটি, যা অসম উল্লেখ করে 55তম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এইগুলি বাতিল যেন করা হয়, এই জন্য তাদের আমরা বলবো, মানে একবার আমরা বাতিল করে দিলাম বলবো না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। কতগুলি কাজ আছে যেটা করার নিয়ম নেই, ওইগুলি অনেক সময় তারা করতে চায়। আর কিছু কাজ আছে যেটা করতে হলে দোনো দেশের পারমিশন লাগে, এটা যেন অনুমতি নেওয়া করে এই ব্যাপারে আলোচনা হবে। অনেক সময় তারা সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে পারাপারের চেষ্টা করে, এই জিনিসটাগুলি যেন না হয় এই ব্যাপারে আলোচনা হবে। 17 থেকে 20 ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে সীমান্তের সাম্প্রতিক সংঘাত, হত্যাকাণ্ড বন্ধ সহ পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি নিয়ে আলোচনা হবে বলেও জানান উপদেষ্টা। বলেন, আলোচনায় নতজানুভাব থাকবে না। আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে, ছাড় দিয়া বা এইটা নিয়ে হবে না। আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে, এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো, তা তো না। কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিংয়ে সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে। ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে, ওইটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। বিএসএফ কর্তৃক এবং তাদের যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়, এটা যেভাবে হোক
এটা যেন তারা না করে এই জন্য তাকে বলা। স্বল্প পরিসরে হলেও আলোচনা হবে নদীর পানির সুষম বন্টন নিয়ে। ভারতীয় গণমাধ্যম অনেক সময় মিথ্যে তথ্য দেয়, তা বন্ধেও সহায়তা চাওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা তাদের বলে দেওয়া যে এই জিনিসটা তারা কিভাবে বন্ধ করতে পারে। আলোচনায় আগের মতো সুর থাকবে না বলে জানান বিজিবির মহাপরিচালক। যেগুলাতে আমরা মনে করেছি যে না আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাজনৈতিক দল সহ বিভিন্ন পক্ষ বিডিআর বিদ্রোহে জড়িত জওয়ানদের যেভাবে মুক্তির দাবি করছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবার এবং বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। রাজধানীর রাওয়া কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তারা বলেন, পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করার পাশাপাশি সরাসরি যারা অংশ নিয়েছে তাদেরও শাস্তি নিশ্চিত করতে হবে। জুনাদ আল হাবিবের রিপোর্ট। বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলা থেকে খালাস পাওয়া 2 শতাধিক জওয়ানকে সম্প্রতি বিস্ফোরক মামলা থেকে জামিন দিয়েছেন আদালত। এছাড়া কিছুদিন ধরেই বিডিআর সদস্যদের পরিবার ও বিভিন্ন মহল থেকে কারাগারে থাকা সকল বিডিআর সদস্যদের মুক্তি দাবি করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন করেন পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবার এবং বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। প্রত্যেকটা লোকের এই অপরাধের প্রমাণ আছে এখানে। সেনা কর্মকর্তারা বলছেন, ঘটনার সঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে, তবে যেসব বিডিআর সদস্য হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছেন তারা কোনোভাবেই নির্দোষ হতে পারে না। এই যে বর্বরতা শুধু মারেনি, লাশের উপর বেয়োনেট চার্জ করেছে, এর পিছনে যে দেশি থাক, ইন্ডিয়া থাক, যেই থাক, কিন্তু এক্সিকিউট করেছে কারা? এক্সিকিউট করেছে এই যাদের এখন বলা হচ্ছে তারা নির্দোষ। একটি পক্ষ বিডিআর হত্যাকাণ্ডের দায় শুধুমাত্র ভারত ও শেখ হাসিনার ঘাড়ে চাপিয়ে হত্যাকারী বিডিআর সদস্যদের পক্ষে সাফাই গাইছে বলে অভিযোগ করেন শহীদ পরিবারের সদস্যরা। তাদেরকে আপনারা নিরপরাধ বলছেন? তারা 5 মিনিট পর পরে এসে আমাদেরকে খুন করার হুমকি ধামকি দিচ্ছিল। 36 ঘন্টা আমরা এভাবে করেছিলাম। নিরপরাধ, নিরীহ নিরপরাধ নিরস্ত্র আমাদের বাবারা ছিল। এই যে ঢালাও ভাবে বলা হচ্ছে যে যারা কিনা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি তাদেরকেও ছেড়ে দিতে হবে, এটা কি ধরনের কথা? যে যেভাবে করে ঢালাও ভাবে নিরপরাধ বলা হচ্ছে, আসলে তারা ঢালাও ভাবে তাদেরকে ছেড়ে দেওয়া যাবে না এবং তারা নিরপরাধ না। এদিকে অভিযুক্ত জওয়ানদের শাস্তি নিশ্চিতের পাশাপাশি পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, মদতদাতা, সহায়তাকারীদের চিহ্নিত করে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার সম্পন্ন করার জোর দাবি জানিয়েছেন তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। একদিকে বিনিয়োগে অনিশ্চয়তার কারণে কর্মসংস্থান কমছে, অন্যদিকে মজুরির তুলনায় মূল্যস্ফীতি দ্বিগুণ। অর্থনৈতিক এমন পরিস্থিতিতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে, অর্থনৈতিক সংস্কারের জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে। একই সাথে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করার সুপারিশ সংস্থাটির। মেজবা হাসানের রিপোর্ট। দেশের অর্থনীতিতে সংকটময় সময়ের মধ্যে আগামী অর্থ বছরের প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ কেমন হবে তা নিয়ে সিপিডি কার্যালয়ে এই আয়োজন। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংস্কারে বিভিন্ন পদক্ষেপ নিলেও তা জনজীবনে স্বস্তি ফেরাতে ব্যর্থ হচ্ছে। একদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেমন কঠোর পদক্ষেপ নেই, তেমনি চাঁদাবাজি বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি। অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ শৃঙ্খলে চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি। সেখানে সরকার তেমন, যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে মন্দা কাটছে না, তাই নির্বাচিত সরকারের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মনে করছে সংস্থাটি। কেবলমাত্র রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চয়তা এটার কারণে আসছে না, সেটা হলে তো আমাদের তো 15 বছরের তো দীর্ঘ একটা নিশ্চয়তার রাজনীতি ছিল, জোর করে চাপানো হলেও। তো সেখানে অত বিনিয়োগ আসেনি। রাজনৈতিক সংস্কার পার্টিগুলোর ভেতরের সংস্কার ছাড়া কেবলমাত্র ইলেকটোরাল সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবে না। তো পার্টির ভিতর যে সংস্কার, সেখানে যে গণতন্ত্রায়ন, সেগুলোও কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে হতে হবে। স্বৈরাচার আওয়ামী সরকারের সময় অর্থ পাচার, ঋণ খেলাপির কারণে দেশের ব্যাংক খাত দুর্বল হয়ে পড়েছে জানিয়ে সিপিডি বলছে, লাইফ সাপোর্টে থাকা ব্যাংকগুলো বন্ধ করতে পারলে ঘুরে দাঁড়াবে দেশের ব্যাংক খাত। মধ্যমেয়াদী পদক্ষেপের মধ্যে দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলোর এক্সিট পলিসি, প্রস্থান নীতি প্রণয়ন করা, ব্যাংক খাতের যে দুর্বলতা হয়েছে সেগুলোর বিভিন্ন ধরনের অপকর্ম, নিয়ম নীতির
পাশ কাটিয়ে যাওয়া এবং অনেক ধরনের অনিয়ম করা, দুর্নীতি ইত্যাদির সাথে যে জড়িত থাকা, সেই জন্য তাদেরকে জবাবদিহির মধ্যে আনা। সামগ্রিকভাবে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে করফাঁকি বন্ধ ও দ্রুত রাজস্ব ব্যবস্থাপনা সংস্কার অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সংস্থাটি। রাজস্ব আদায়, কর আদায়ের যে ধরনের উদ্যম দরকার, প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে ব্যবহার করে। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। রিজার্ভ চুরি বা ব্যাংক লুট হয়েছে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সম্মতিতে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনলাইন সত্যায়ন পদ্ধতি উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের উচ্চ পর্যায়ের সম্মতি ছাড়া দেশের এত বড় দুর্নীতি সম্ভব নয়। দেশের বাইরে বাংলাদেশি সেবা প্রত্যাশী নাগরিকদের ভোগান্তি কমাতে অনলাইন নির্ভরতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন তৌহিদ হোসেন। দুর্নীতির সুযোগ যেখানে থাকে সেখানে দুর্নীতি দমন একেবারে সম্পূর্ণ বন্ধ করা খুবই কঠিন। আমাদের ব্যাংকগুলো থেকে যে টাকা চুরি হয়েছে এটা কিন্তু ঘটনাক্রমে হয় নাই, এটা সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে এনকারেজ করা হয়েছিল বলে কিন্তু করেছে। পত্রপত্রিকায় উঠেছে, সবাই বলা করছে যে অমুক ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, কারণ একটা ভালো ব্যাংক থেকে সমানে খারাপ ঋণ দেওয়া হচ্ছে ইচ্ছাকৃতভাবে। সর্বোচ্চ পর্যায় থেকে যদি তাদের প্রতি সমর্থন না থাকতে পারে, এটা সম্ভবত না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের খোঁজে ধানমন্ডির সুধা সদন সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে দুদক। তবে অভিযানে এই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এনবিআর এবং সমাজসেবা অধিদপ্তরের থেকে পাওয়া লিখিত ঠিকানায় প্রতিষ্ঠানটির খোঁজে যে ভবনটিকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় অভিযান পরিচালনাকারী দল। পরে সূচনা ফাউন্ডেশন নিয়ম ভেঙে কর মওকুফের নথি পেতে দুদকের টিম এনবিআরে যায়। এদিকে বিকেলে দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা এবং তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে উত্তরা ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে 2,70,00,000 টাকা উত্তোলন এবং আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। এছাড়া 7.5 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বরগুনা 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং তার স্ত্রী মাধবী দেবনাথের নামে পৃথক 2টি মামলা দায়ের করা হয়েছে। তাদের নিবন্ধনটি ঠিক রয়েছে কিনা, তারা আসলেই বাসাকে ব্যবহার করে অফিস হিসেবে ব্যবহার করে অন্য কোনো কার্যক্রম চলতেছে কিনা, সেই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত যাচাই করতেছি। তাদের ক্ষমতার প্রভাব খাটিয়ে এনবিআর থেকে একটি এসআরও জারি করে নেওয়া হয়। সেটা হচ্ছে তাদের যে 10% যে কর দেওয়া লাগে প্রতিষ্ঠান হিসাবে, সেই প্রতিষ্ঠানের করের বিষয়টি তাদের থেকে মুক্ত করে দেওয়া হয়, যে তাদেরকে দেওয়া লাগবে না।